আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমিউনিকেশন সেল আমরা প্রতি শনিবারে প্রাসঙ্গিক সংলাপ নামে একটা আলোচনার আয়োজন করেছি। আপনারা ইতিপূর্বের আলোচনাগুলিতেও আমাদেরকে উৎসাহ দিয়েছেন অংশগ্রহণ করে। আজকে আমরা আমাদের এই প্রাসঙ্গিক সংলাপে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সহসভাপতি, ইকোনমিক টাইমস পত্রিকার সম্পাদক, বাংলাদেশের প্রেস ক্লাবের এবং বাংলাদেশ ফেডারেশন অফ জার্নালিস্ট ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শওকত মাহমুদ সাহেবকে আমরা ডেকেছি, আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার উপরে আলোচনা করার জন্য। এবং আপনারা সম্মানিত দর্শক শ্রোতারা তার মধ্যে একজন অভিজ্ঞ বিদগ্ধ সাংবাদিকের মুখ থেকে বর্তমান পরিস্থিতি, গণতান্ত্রিক রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা এবং এর ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। একটা মৌলিক প্রশ্ন প্রথমেই জনাব শওকত মাহমুদ সহ আপনাদের সম্মানিত দর্শক শ্রোতাকে স্মরণ করিয়ে দেই। সেটি হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থাতে সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং যেখানে গণতন্ত্র অনুপস্থিত সেখানে সংবাদ মাধ্যম থাকা না থাকার তেমন কোনো গুরুত্ব নেই। ফলে গণতন্ত্র যদি প্রয়োজন হয় তাহলে সংবাদ মাধ্যমের প্রয়োজনীয়তা অনিবার্য এবং স্বয়ংক্রিয়। এই প্রেক্ষাপটকে সামনে নিয়েই আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের সম্মানিত অতিথি আলোচক জনাব শওকত মাহমুদ। আপনাকে স্বাগতম। আপনাকে স্বাগতম এবং বিএনপি কমিউনিকেশন সেলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের জন্য আপনাকে ধন্যবাদ। জনাব জহিরুদ্দিন স্বপন, বিএনপি কমিউনিকেশন সেলের পরিচালক প্রধান সম্পাদক, এবং আজকে যারা আমাদের যেসব দর্শক শ্রোতা এর সঙ্গে সংশ্লিষ্ট হয়েছেন তাদেরকে অভিনন্দন। আপনাকে আমি প্রথমেই প্রশ্ন করব যে বাংলাদেশে এই মুহূর্তে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটা আইন এই সরকার করেছেন। দুই হচ্ছে যে করোনাকালীন পরিস্থিতিতে বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যমে কর্মরত সম্মানিত সাংবাদিকবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ সকলেই একটা অর্থনৈতিক সংকটে আছেন এবং সরকারের কাছে এই সংবাদপত্র সমূহের প্রচুর পরিমাণে টাকা পাওনা আছে, যা এই সরকার এই মুহূর্তে করোনাকালীন এই সংকটে না দেওয়ার ফলে সংবাদ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, সাংবাদিক এবং কর্মীরা একটা সমস্যায় আছেন। এবং সর্বোপরি সংবাদ সংশ্লিষ্ট কথা, বিশেষ করে গণমাধ্যমে বিভিন্ন বিষয় প্রকাশ করতে গিয়ে অনেকেই কারাগারে আছেন। এই বাস্তবতা থেকে বাংলাদেশের গণমাধ্যমকে বেরিয়ে আসার বা বের করে আনার কোনো চিন্তা ভাবনা একজন সাংবাদিক নেতা হিসাবে আপনার মাথায় আছে কিনা? ধন্যবাদ জনাব জহিরুদ্দিন স্বপন। আপনি যে প্রশ্ন করেছেন এর জবাব দিতে গেলে আমাকে একটু পেছনে যেতে হবে, এবং পেছনে যাওয়াটা এই কারণেই প্রাসঙ্গিক যে আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনের সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের বিকাশের প্রশ্নটি ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে জড়িত যে আওয়ামী লীগের যে রাজনৈতিক দর্শন বা বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক যে রাজনীতি, এই রাজনীতির সঙ্গে সমান্তরালে সংবাদপত্রের স্বাধীনতা যায় না এবং এটা সাংঘর্ষিক একটি রাজনৈতিক দর্শন, এই বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্ন। যেমন আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনের সঙ্গে আমাদের যে স্বাধীনতার ঘোষণা 17 এপ্রিল মুজিবনগরে গৃহীত হয়েছিল এবং আমাদের সংবিধানে যেটি সন্নিবেশিত আছে এর সঙ্গেও সাংঘর্ষিক বলে আমি মনে করি। স্বাধীনতার ঘোষণায় বলা হয়েছিল যে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ করছে সাম্যবাদ প্রতিষ্ঠান, সাম্যের প্রতিষ্ঠার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু এরপরেই আমরা দেখলাম যে ৭২ সংবিধানের মূলনীতিতে সমাজতন্ত্রের কথা বলা হলো, ধর্মনিরপেক্ষতার কথা বলা হলো, যেটা স্বাধীনতার ঘোষণায় অনুপস্থিত ছিল। একই সঙ্গে আমি স্মরণ করতে চাই যে 1970 সালের 7ই ডিসেম্বর যেই
সাধারণ নির্বাচন হয়েছিল তার আগে 28 অক্টোবর জাতির উদ্দেশ্যে ভাষণে আওয়ামী লীগের তদানীন্তন সভাপতি শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তদানীন্তন ক্ষমতাসীন দল মুসলিম লীগ সমগ্র দেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করার যে প্রচেষ্টা চালিয়েছিল, সেই হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আমাদের মহান নেতা হোসেন শহীদ সরওয়ারদের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত। এভাবেই আমরা পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠার আপসহীন সংগ্রাম শুরু করি। একদলীয় শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের সেই সংগ্রামের কথা আমরা 1975 সালে ভুলুণ্ঠিত হতে দিই। আমরা বিশ্বাসই করতে পারিনি যে আওয়ামী লীগ একটা একদলীয় শাসন করবে, এবং এই একদলীয় শাসনের ধারাবাহিকতায় সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া, সাংবাদিকদের গ্রেপ্তার করা এবং সংবাদপত্র বিতরণ করার চেষ্টাটা শুরু হয়। এটা বাকশাল যে 75 সালের ফেব্রুয়ারিতে করা হলো তার আগে থেকে কিন্তু হয়েছিল। যেমন স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা ছিল স্বাধীনতার পক্ষে, এবং এমন ভাবেই পক্ষে ছিল যে পাকিস্তানিরা এমনই ক্ষেপে গিয়েছিল যে 25শে মার্চ রাতে তারা সংবাদ অফিসে, পিপলস অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, শহীদ সাহেবকে সংবাদ অফিসে মেরে ফেলে আগুন দিয়ে, জাতীয় প্রেস ক্লাবে কামানের গোলা দাগা হয়, এবং সংবাদপত্রের উপরে তাদের রাগটা ছিল, এটা বোঝা যায়। এবং 14ই ডিসেম্বর সাংবাদিকদের, বেশ কজন সাংবাদিককে হত্যা করা হয়, আলবদর রাজাকাররা হত্যা করে। এর অর্থ এই কারণে বলছি যে সাংবাদিকরা মনে প্রাণে স্বাধীনতার সংগ্রামকে চেয়েছিল এবং স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিল বলেই তাদের উপর রাগ। কিন্তু আমরা 72 সাল থেকে যখন দেখা শুরু করি তখন দেখছি যে সংবাদপত্রের উপর আওয়ামী লীগের একটা বিদ্বেষ। এই বিদ্বেষটা এমন যে আপনার অবজারভারের তদানীন্তন সম্পাদক, বিখ্যাত সাংবাদিক মরহুম আব্দুল সালাম সাহেব একটা সম্পাদকীয় লিখলেন সুপ্রিম টেস্ট। সেখানে তিনি বললেন যে এই মুহূর্তে নির্বাচন দিয়ে গণপরিষদ গঠন করে সংবিধান প্রণয়ন করা উচিত। তিনি আগের যে সংসদ গঠিত হয়েছিল 70 নির্বাচনে সেটার বিপরীতে এই মত দিয়ে বললেন যে নতুন নির্বাচন করা উচিত। এই সম্পাদকীয় লেখার জন্য তাকে চাকরিচ্যুত করা হলো, এবং সারা দেশ রাজাকারে ভরে গেছে এই ধরনের একটা আওয়ামী প্রচারণের বিপরীতে জনাব এনায়েতুল্লাহ খান, হলিডের সেই সম্পাদক, আমাদের কীর্তিমান সাংবাদিক, তিনি যখন লিখলেন 65 মিলিয়ন কোলাবরেটরস, মানে বাংলাদেশে 7 কোটির মধ্যে 6.5 কোটির লোক এখানে ছিল, তারা সবাই দালাল। এটা একটা বিরাট আলোড়ন সৃষ্টিকারী লেখা লিখেছিল, এবং এই লেখার জন্য তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে, এবং তাকে পরবর্তীকালে গ্রেফতার করা হয়, এবং তার সঙ্গে আতিকুল আলম সাহেব, আমাদের সিনিয়র জার্নালিস্ট, তাকে গ্রেফতার করা হয়েছিল। এবং কবি আল মাহমুদ, যিনি গণকণ্ঠের সম্পাদক ছিলেন, বাংলাদেশের বিখ্যাত কবি এবং সর্বাগ্রগণ্য কবি, তাকে গ্রেফতার করা হয়েছিল, এবং সংবাদপত্র অফিসে হামলা, তারপর অবজারভারের গোলাম রব্বানী নামে একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছিল। এগুলো তারা করে আসছে। এবং একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে 72 সালে যখন মৈত্রী চুক্তি হয় ভারতের সঙ্গে, তথাকথিত মৈত্রী চুক্তি, এই মৈত্রী চুক্তির প্রতিবাদে সেনাবাহিনীর একজন কর্নেল জিয়াউদ্দিন, তিনি হলিডে পত্রিকায় একটা নিবন্ধ লিখেছিলেন যে এই মৈত্রী চুক্তি বাংলাদেশের দাসত্বের চুক্তি, এবং এর জন্য তার চাকরি চলে যায়, এবং তিনি গোপনে পরে সর্বহারা পার্টি, সিরাজ সিকদারের নেতৃত্বে সর্বহারা পার্টিতে যোগদান করেন, এবং 1991 সালে বিএনপি কে নির্বাচিত দল হিসাবে দায়িত্ব পাওয়ার পর কর্নেল জিয়াউদ্দিন কিন্তু আপনার চট্টগ্রাম সিডিএ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদে আসীন হয়েছে। আমি এই কথাগুলি বলছি এই কারণে যে এই সময় অনেক সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন, ফয়েজ ভাইয়ের মতো লোক চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, আলমগীর মহিউদ্দিন চাকরিচ্যুত হয়েছেন, অসংখ্য লোক চাকরিচ্যুত হয়েছে। মূল কথাটা হচ্ছে যে সংবাদপত্রের বিরুদ্ধেই আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন, যে কোনো ভিন্ন মতে প্রকাশ করতে দেওয়া যাবে না, সত্য প্রকাশ করতে দেওয়া যাবে না, এটাই হচ্ছে তাদের মূল। যেমন আইয়ুব খান 1963 সালে একটা প্রেস অর্ডিন্যান্স করেছিল যে সংবাদপত্র প্রকাশ করতে গেলে অনুমতি দিতে হবে, এবং সরকার যে কোনো সময় সংবাদপত্র বন্ধ করে দিতে পারে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসার পর সেই আইনটি বহাল রাখলেন। তখন সাংবাদিকরা আন্দোলন শুরু করলেন যে এই কালো বিধানগুলো তুলে দিতে হবে। তখন তিনি রাজি হলেন যে হ্যাঁ, সংবাদপত্র বন্ধ করার বিধান তুলে দেওয়া হলো। কিন্তু 1973 সালে এটা করার পর 74 সালের যে কুখ্যাত বিশেষ ক্ষমতা আইন, সেই বিশেষ ক্ষমতা আইনে তিনি আরো জোরদার ভাবে এই কালো আইনকে সম্পৃক্ত করলেন। সেখানে বলে দেওয়া হলো যে সংবাদপত্র বন্ধ করতে পারবে সরকার যে কোনো মুহূর্তে, যে কোনো কারণে, এবং
সরকার শুধু বন্ধই না, সাংবাদিককে গ্রেপ্তার করতে পারবে এবং সেন্সরশিপ আরোপ করতে পারবে। একই সঙ্গে হকাররা যেন কাগজ বিক্রি করতে না পারে, সে হকারদের গ্রেপ্তারের বিধানও সেই ক্ষমতা রাখা হয়েছে। আমি কথাগুলি এই কারণে বলছি, তাদের অ্যাটিটিউডটাই হচ্ছে সংবাদপত্র বা গণমাধ্যম এবং তার স্বাধীনতা। এর অনেক প্রতিবাদ হলো, কিন্তু এটার কোনো প্রতিকার হলো না। এবং আমরা দেখলাম যখন 1975 সালে একদলীয় শাসন বাকশাল প্রবর্তন করা হলো, তখন থেকেই কিন্তু চারিদিকে কথা রটে যায় যে বাংলাদেশে আর সংবাদপত্র থাকছে না, এবং বাকশালে জয়েন করানোর জন্য সাংবাদিকদেরকে বাধ্য করা হচ্ছে, আবার কেউ স্বতঃস্ফূর্ত যাচ্ছে, কিন্তু অধিকাংশ সাংবাদিক বাধ্য হয়ে বাকশালে যোগদান করেছিলেন, কাঁপতে কাঁপতে যোগদান করেছিলেন। এবং সাংবাদিক নেতৃবৃন্দ কিন্তু গিয়ে তখন বলেছিলেন যে আমাদের এই বাকশালে যোগদানটা না বন্ধ করানো যায় নাকি। তখন শেখ মুজিব বলেছিলেন না, বাকশালে যোগদান করতে, এবং অনেকটা বাধ্যই করেছিলেন। এরপর যখন 16ই জুন আসলো 75-এর, তখন হঠাৎ করে একটি অর্ডিন্যান্স জারি করা হলো যে বাংলাদেশে শুধুমাত্র 4টি দৈনিক থাকবে, আর কোনো দৈনিক পত্রিকা থাকবে না। আপনারা আমার কাছে সেই দিনের ইত্তেফাক পত্রিকার প্রথম পেজের ফটোকপিটি আছে, সেখানে দেখবেন যে শুধুমাত্র 4টি পত্রিকা থাকবে। সেদিন সংবাদপত্রের প্রকাশনা বাতিলকরণ আইন করা হলো, অর্ডিন্যান্স, নিউজ পেপার ডিক্লারেশন অ্যানালমেন্ট অর্ডিন্যান্স, এবং একই সঙ্গে সমস্ত পত্রিকাকে সরকারের অধীনস্থ করার জন্য সংবাদপত্র ব্যবস্থাপনা বোর্ড গঠন করা। এর মধ্যে দৈনিক বাংলা এবং টাইমস ছিল পরিত্যক্ত সম্পত্তি, আর আপনার অবজারভার এবং ইত্তেফাক ছিল ব্যক্তি মালিকানাধীন কোম্পানি। ওই দুটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানিও সরকারের অধিগ্রহণ করে নেয়। এবং এই পদক্ষেপের কারণে আমি আপনাদের আইনটিও দেখাচ্ছি, এইটি হচ্ছে সেই গ্যাজেট। এই গ্যাজেট কিন্তু এখন কোথাও খুঁজে পাবেন না, মানে সর্বস্তর থেকে মুছে ফেলা হয়েছে যে এমন একটি কুখ্যাত অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। এবং সেই অর্ডিন্যান্সের বদলে সরকার বলে দিল যে এখন থেকে কোনো পত্রিকার আর প্রকাশিত হতে পারবে না সরকারের অনুমতি ছাড়া, এবং 124টি পত্রিকা ডিক্লারেশন রাখা হলো, সেগুলো সব সরকারের অধীনস্থ, এবং নানা ধরনের নিউজ, কিন্তু মূল সমস্ত দৈনিক সাংবাদিকরা বেকার হয়ে পড়লো। সরকার ভাতা দেওয়ার সিস্টেম চালু করলেন, অনেককে সরকারি চাকরিও দেওয়া হলো, কিন্তু অনেক সাংবাদিক দুঃখে কিন্তু সেদিন এই বাকশালে জয়েনও করেননি, এবং তারা প্রফেসর পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এবং আমরা এমনও জানি বায়তুল মোকাররমে হকারিগিরি করতে বাধ্য হয়েছিল, ফলের দোকান, ফলের টুকরি নিয়ে বসেছিল সাংবাদিকরা তার রুজি রোজগারের জন্য। এটা বাংলাদেশের ইতিহাস এবং বিশ্বের ইতিহাসে একটা অকল্পনীয় ঘটনা। এই ধরনের আঘাত সংবাদপত্র করা, এবং সাংবাদিকরা ইউনিয়নের পক্ষ থেকে এই কামাল লোহানী ভাই, মরহুম কামাল লোহানী ভাই, তারপরে নির্মল সেন, প্রয়াত নির্মল সেন, রিয়াজউদ্দিন আহমেদ, রিয়াজ কামাল চৌধুরী, তারা অনেকে চেষ্টা করেছেন গিয়ে বলার জন্য যে আমাদের পত্রিকা যদি না রাখেন তাহলে তো আমরা ভিন্ন মতের সুযোগ আসবে, থাকবে কিভাবে। এবং শুধুমাত্র আপনার এই কারণে যে ভিন্ন মত না হলে গুজবের সৃষ্টি হবে, কিন্তু তদানীন্তন প্রধানমন্ত্রী তাদেরকে বললেন যে পত্রিকা, আমার সিদ্ধান্ত সঠিক, আমি এই সিদ্ধান্তে আমি অটল আছি, এবং বেকার সাংবাদিকরা ভাতা পাবে। এই ভাতা পাবার কথা বলেই তিনি তার সিদ্ধান্ত বহাল রাখেন। তো আমি এই কারণে বলছি যে এই পদক্ষেপগুলো আজকের যে ঘটনাগুলো ঘটছে এটার সঙ্গে খুব সঙ্গতিপূর্ণ, এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনের সঙ্গেও কিন্তু এটা আমি মনে করি যে মিলে যায়। এরপরে অধ্যায় আমরা দেখি যখন 75-এর পট পরিবর্তন এবং স্বাধীনতার জাতীয় বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আহ্বানের দায়িত্ব নেন, এরপর থেকে আমরা দেখি যে সংবাদপত্র ইতিহাসে স্বর্ণযুগ রচিত, যে তিনি একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন। দর্শক শ্রোতাদের কাছে পরিষ্কার করার জন্য বুঝে নিতে চাচ্ছি যে 1949 সনে আওয়ামী লীগের জন্ম, পরবর্তীকালে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগের জন্ম, আপনি কিছু একটা অংশ পাঠও করলেন ইতিহাসের একটা জায়গা থেকে, এবং দেখা গিয়েছে যে 70-এর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ বিজয় লাভ করেছে, এবং তৎকালীন সময়কার পূর্ব পাকিস্তানের সকল গণমাধ্যম স্বায়ত্ত শাসনের পক্ষে আওয়ামী লীগের এই নেতৃত্ব এবং ভূমিকাকে সহযোগিতা করেছে, এবং গণমাধ্যম তখন একটি বড় ধরনের দায়িত্ব পালন করেছে। কিন্তু
ক্ষমতাসীন আওয়ামী লীগ ৭৪ সন থেকে যে আপনার জরুরি অবস্থার ক্ষমতা গ্রহণ করার পরে ধারাবাহিকভাবে ৭৫-এর ২৫শে জানুয়ারিতে গিয়ে চতুর্থ সংশোধনের মাধ্যমে সমস্ত দল এবং পত্রিকা বন্ধ করে একদলীয় শাসন চালু করার যে ধারাবাহিকতাতে গেল, আওয়ামী লীগের পলিটিক্যাল, ইডিওলজিক্যাল, ফিলোসফিক্যাল ডিএনএ এর মধ্যেই বিরোধী দলে থাকার সময় সবচেয়ে বেশি সহযোগিতা পাচ্ছে গণমাধ্যম থেকে, আবার ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে গণমাধ্যম। এর আদর্শিক এবং রাজনৈতিক একটা স্ববিরোধিতা কিন্তু আপনার আলোচনায় বেরিয়ে আসছে। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ ১৯৭৫-এর চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে যে অবস্থানটি গ্রহণ করেছিল, আবার পরবর্তীকালে এখনো যে রাজনীতিতে আওয়ামী লীগ আছে, সেখান থেকে সরে এসে বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির যে দৃশ্যমান পরিস্থিতি, এটাকে সে তার রাজনীতির চিন্তার দিকে মেন করে এবং এটাকে সে বাস্তবায়ন করতে চায় এই মুহূর্তেও? অবশ্যই, কারণ আমি মনে করি যে এখনকার বহুদলীয় গণতন্ত্র এটি হচ্ছে একটা ধূম্রজালের মতো তারা তৈরি করে রেখেছে, কিন্তু পেছনে এবং মৌলগত ভাবে তারা সেই একদলীয় শাসনের দর্শনকে কিন্তু তারা লালন পালন করে এবং তাকে তারা বিশ্বাস করে। এটা হচ্ছে তাদের একটা স্বাভাবিক ধর্ম, যে তারা প্রতিপক্ষ হিসেবে কাউকে দেখতে চায় না, কারো অস্তিত্ব চায় না, এবং কেউ তাদের সমালোচনা করুক বা সত্য বলুক সেটা কখনো তারা সত্য। এবং আমি আরেকটু জাস্ট, আপনি প্রশ্নটা করেছেন চমৎকার ভাবে, আমি আরেকটু রেফারেন্স দিয়ে আমি খালি সামনে গিয়ে আমি আপনাকে দেখাচ্ছি জিনিসটা তারা কিভাবে করেছে। যেমন জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র দিলেন একদলীয় শাসনের বিপরীতে, আপনার সমাজতন্ত্রের বিপরীতে সামাজিক ন্যায় বিচার, বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে বাংলাদেশী জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক অর্থনীতির বিপরীতে মুক্ত অর্থনীতি। তিনি মনে করলেন যে বহুদলীয় গণতন্ত্র যদি সুপ্রতিষ্ঠিত করতে হয়, সংবাদপত্রের স্বাধীনতা হচ্ছে সেখানে সবচেয়ে জরুরি বিষয়, এবং সকল সংবাদপত্র খুলে দেওয়া হলো, আবার সংবাদপত্র প্রকাশ হতে শুরু করলো, এবং ভিন্নমতের যে সাংবাদিকরা ছিলেন তাদের ব্যাপারেও এবং ভিন্নমতের ব্যাপারেও শহীদ প্রেসিডেন্ট জিয়ার খুব আদর্শিক একটা সহিষ্ণুতা ছিল। তিনি বলতেন যে যারা ভিন্নমতের, আমার বিরুদ্ধে তাদের লেখার সুযোগ থাকতে হবে এবং তাদের লেখা পড়ে আমি আমার ভুলও আমি সংশোধন করতে পারি। আমি একটি উদাহরণ দিই, যেমন প্রয়াত নির্মল সেন, তিনি কৃষক শ্রমিক সমাজবাদী দলের নেতা ছিলেন, চাকরি করতেন দৈনিক বাংলায়, সরকারি পত্রিকা। আনোয়ার জাহিদ ভাই, মরহুম আনোয়ার জাহিদ ভাই, তিনি ন্যাপের প্রেসিডেন্ট বা সেক্রেটারি ছিলেন। বিকালবেলা বাইতুল মোকাররমের টিকিট ঘরে জিয়াউর রহমান সাহেবের শাসনের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে সন্ধ্যার সময় সরকারি মালিকানা দিন বাংলাদেশ টাইমসে এসে সাংবাদিকতা করতে। তাদের ব্যাপারে যখন বলা হলো যে তারা যে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিয়েছে, আবার সরকারি পত্রিকায় চাকরি করে, জিয়াউর রহমান সাহেব তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে রাজি হননি। বলেছেন এটাই হচ্ছে বিউটি, যে ভিন্ন মতের সাংবাদিকরা আমার সমালোচনা করতে পারে, চাকরি করতে পারে। মুসা ভাইয়ের অবস্থান ছিল, তিনি আমার যতদূর মনে হয় পিআইপি ডিজি হয়েছিলেন, কিন্তু সেটা বোধহয় এরশাদের আমলে না জিয়াউর রহমান সাহেবের আমলে করেছেন এরকম। তো বিষয়টি হচ্ছে যে এই যে সহিষ্ণুতা, এটা কিন্তু আমরা পরবর্তীকালে লক্ষ্য করি বিএনপি শাসনে। আমার একটা অবজারভেশন হচ্ছে যে আওয়ামী লীগের শাসন মানে পত্রিকা গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া, আর জিয়া পরিবারের নেতৃত্বাধীন বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, তখন সংবাদপত্র খুলে দেওয়া, আরো উন্মুক্ত করে দেওয়া, বিকাশ করাই হচ্ছে তাদের পর্ব। এবং বেগম খালেদা জিয়া যখন ১৯৯১ সালে দায়িত্ব নেওয়ার আগে আপনি এই বিশেষ ক্ষমতা আইনে যে পত্রিকা বন্ধ করার ক্ষমতা এবং পত্রিকার ডিক্লারেশন পাবার যে জটিলতা ছিল, এটা বিচারপতি শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে তিনি অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা আমাদের সাংবাদিকদের দাবিতে তিনি আইন করেছেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর যখন এই অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হবে কি না, সেই প্রশ্নে বেগম খালেদা জিয়া সোজাসুজি বললেন অবশ্যই আইনে পরিণত, এবং তিনি সংবাদপত্রের প্রকাশকে খুব সহজ করে দিলেন। কোনো আমলাতান্ত্রিক জটিলতায় যেন সংবাদপত্রের প্রকাশনার আবেদন আটকে না থাকে সেটা তিনি ব্যবস্থা করলেন, এবং এক পার্লামেন্ট হিসাবে তিনি সেটা দেন। একই সঙ্গে তিনি আকাশ স্যাটেলাইট টেলিভিশনের সূচনা কিন্তু তিনিই করে দিলেন, এবং তিনি সাংবাদিকদের জন্য অনেক এই সুযোগ সৃষ্টি করলেন এবং সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে সুযোগ, এবং তার আমলে সরকারি পত্রিকায় যে ভিন্ন মতের
ভিন্ন রাজনৈতিক মতের সাংবাদিকরা ছিল তাদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেন। একই সঙ্গে আমরা দেখি 2001 থেকে 2006 পর্যন্ত সেখানে আরো আমরা দেখি, যেমন আপনার জনাব তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে তিনি আজকে যে সমকাল পত্রিকা, এই সমকাল পত্রিকার সম্পাদক মরহুম গোলাম সরওয়ার সাহেব হাওয়া ভবনে ছুটি গিয়েছিলেন তার কাছে, তার পত্রিকার ডিক্লারেশন দেওয়া হচ্ছে। মাত্র 30 মিনিটের মধ্যে তিনি সেই ডিক্লারেশন ব্যবস্থা করে দিয়েছেন। এবং এটা তিনি জানতেন যে সমকাল এটা রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের কথা বলবে, কিন্তু তার সেই সহিষ্ণুতা ছিল, তার সেই ধৈর্য এবং গণতান্ত্রিক উদারতা ছিল যে না, পত্রিকা বের। একই সঙ্গে ইকবাল সোবহান চৌধুরী অবজারভার পত্রিকা নিয়ে সমস্যায় পড়েছে, ইকবাল সোবহান চৌধুরী হাওয়া ভবনে গিয়ে তার কাছে সহযোগিতা চেয়ে। আমার মূল বক্তব্য হচ্ছে যে বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, সাংবাদিক সমাজের স্বার্থ, এগুলোর ব্যাপারে বরাবরই খুব সহিষ্ণু এবং নম্রভাবে তাদেরকে সহযোগিতা করে। পক্ষান্তরে আওয়ামী লীগের কথাটা যদি আসেন, আপনি দেখবেন যে 1996 সালের নির্বাচনী ম্যানিফেস্টোতে আওয়ামী লীগ একটা অদ্ভুত প্রতিশ্রুতি দিল। পৃথিবীর কোন দল নির্বাচনী ম্যানিফেস্টোতে পত্রিকা বন্ধের ঘোষণা দেয় এটা কিন্তু আমরা দেখি। আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে বলা হলো যে তারা ক্ষমতায় এলে দৈনিক বাংলা টাইমস, বিচিত্রা, আনন্দ বিচিত্রা বন্ধ করবে। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, একটা রাজনৈতিক দল ক্ষমতায় এলে যেখানে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, সংবাদপত্রের বিকাশের সুযোগ সৃষ্টি হবে, সেখানে সংবাদপত্রের বিকাশকে সংকুচিত করে দেওয়ার পদক্ষেপ করা হলো এবং তারা তা বাস্তবায়ন করলো। এবং এখন যদি আপনি দেখেন এই বর্তমান অবস্থাটা আর ভয়াবহ, আইনগতভাবে কালো আইনের এমন ছড়াছড়ি আমরা দেখি। যেমন বিএনপি 2006 সালে আইসিটি অ্যাক্ট করেছিল, সেখানে বলেছিল যে তথ্য প্রযুক্তি আইনে যদি কারো প্রাথমিকভাবে কারো অপরাধ প্রতীয়মান হয় তবে তাকে গ্রেপ্তার করা যাবে, কিন্তু জামিনের ব্যবস্থা ছিল 57 ধারা। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2014 নির্বাচনের আগে সেই জামিনের বিধানটি বাতিল করে দিল, অজামিনযোগ্য করে, এবং শত শত সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। এবং দৈনিক আমার দেশের মতো একটা জনপ্রিয় দৈনিককে বন্ধ করে দেওয়া হলো আইসিটি। এরপর তারা বললো যে আইসিটি অ্যাক্টের বদলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হবে। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করার সময় তারা এই 2018 ইলেকশনের আগে এমন ভাবে এই অ্যাক্টটি করলো, বহু সাংবাদিক এবং যারা ফেসবুকে স্বাধীনভাবে যাদের মতামত ব্যক্ত করেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং আমরা আশ্চর্য হয়ে গেলাম যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেদিন করা হয়, পার্লামেন্টে যেদিন পাস করা হয়, সেই দিন আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিকদেরকে প্রধানমন্ত্রীর অফিসে ডেকে 20 কোটি টাকা অনুদানের ঘোষণা দেওয়া, যে তারা 20 কোটি টাকা পাবে দুরবস্থার কারণে। অর্থ হচ্ছে আমি কালো আইন দিচ্ছি এবং পাশাপাশি তোমাদের টাকা দিচ্ছি, তোমরা চুপ করে থাকবে। যেটা ওই বাকশালের পরে যে পত্রিকা বন্ধ করা হলো, বললো যে পত্রিকা বন্ধ হলে কি হবে, আমি তো ভাতা দিচ্ছি। ওই কনসেপ্টটা কিন্তু তাদের মধ্যে কাজ করে। এবং আপনি এই পরিসংখ্যান আশ্চর্য হবে, গত করোনার মহামারীর পর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 67টি মামলা করা হয়েছে, যার 33টি সাংবাদিক ও সংবাদপত্রের বিরুদ্ধে। এবং এর মধ্যে তথাকথিত গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্ট, সাংবাদিক সহ 88 জন গ্রেফতার করা হয়েছে। আপনি দেখেছেন সাংবাদিক কাজলকে কিভাবে গ্রেফতার করা হয়েছে, কেন গ্রেফতার করা হয়েছে, কাজল কার্টুনিস্ট সহ আরো কয়েকজনকে করা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষককে আপনার বিরুদ্ধে মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে, একজনকে চাকরি চলে গেছে। এবং এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 2018 থেকে 2019 জুন পর্যন্ত 180 জন সাংবাদিকের বিরুদ্ধে। এই পদক্ষেপগুলি এটাই প্রমাণ করে যে ভিন্ন মত বা সত্য প্রকাশ এগুলিকে আওয়ামী লীগ কোনোভাবে বরদাস্ত চায় না, এবং এই আইনের মাধ্যমে এই বিষয়গুলিকে তারা হ্যান্ডেল করে এবং এই ব্যাপারে তারা নির্মম। এবং পত্রিকার আজকের যে অবস্থা দাঁড়িয়েছে গণমাধ্যমে, আমরা প্রায় গণমাধ্যম একটি ধ্বংসের অবস্থায়, ধ্বংসের খাদের কিনারায় আমরা এসে পৌঁছেছি। এমন ভাবে পৌঁছেছি যে আমাদের একদিকে কালো আইনের খরচ, তারপরে সাংবাদিকদের গ্রেপ্তার, এবং একই সঙ্গে এই তথাকথিত গোয়েন্দা সংস্থা দিয়ে সাংবাদিকদের তুলে নেওয়া, এবং সম্পাদক এবং সাংবাদিকদের বিরুদ্ধে ব্যাংক অ্যাকাউন্ট হিসাব তলব, ইনকাম ট্যাক্সের নোটিশ এমন ভাবে করা হচ্ছে যাতে সবাই তটস্থ থাকে। এবং পত্রিকাগুলোতে ফোন দেওয়া হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ের সেন্সরশিপের পাশাপাশি গোয়েন্দা সংস্থা থেকে ফোন দিয়ে টিভি এবং সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
পাশাপাশি গণমাধ্যমের আর্থিক অবস্থা খুবই খারাপ। করোনার কারণে শত শত টাকার রাজস্ব আয় থেকে তারা বঞ্চিত। আবার সাংবাদিকদের কোনো বকেয়া দেওয়া হচ্ছে না, সাংবাদিকরা চাকরিচ্যুত হচ্ছে, কোথাও কোনো প্রতিকার নেই। এবং সরকারের কাছে যে পাওনা, সেই পাওনাও কিন্তু আপনার সরকার পরিশোধ করছে না। এবং আপনি জানেন যে সংগ্রাম অফিসে হামলা করে এর সম্পাদক, বয়োবৃদ্ধ সম্পাদক আবুল আসাদকে চ্যাংদোলা করে নিয়ে পুলিশের কাছে সমর্পণ করা হয়েছে, এখনো তিনি জামিন পান, অথচ এই মামলার অন্য আসামিরা জামিন পেয়েছে। এবং সরকার যখন তখন সাংবাদিক, সংবাদপত্রের উপরে হামলা চালাচ্ছে এবং সাংবাদিকের উপরে হামলার কোনো বিচার করছে। সেই কারণে আজকে বলি যে সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্ন তো পরে, আসলে সংবাদপত্রের অস্তিত্বের প্রশ্নটি এখন আমাদের সামনে বড়। এবং সাংবাদিক সমাজ যে সমাজের প্রান্তিক শ্রেণীতে পরিণত হয়ে গেছে। আমি জানি না ভবিষ্যতে কি হবে। যদি সমাধান একটাই, আপনি জিজ্ঞেস করতে পারেন যে সমাধান হচ্ছে তথ্য প্রবাহকে উন্মুক্ত করে দিই, কোনো ধরনের নিয়ন্ত্রণ কোনো সংবাদপত্রের উপর চলবে না, এবং সংবাদপত্রকে তার প্রতিযোগিতার মধ্য দিয়ে তার টিকে থাকার সুযোগ করে দিই। এবং আপনি যদি বাস মালিকদের প্রণোদনা দিয়ে থাকেন ভাড়া বাড়িয়ে দিয়ে, আপনি যদি গার্মেন্টস মালিকদের প্রণোদনা দিতে পারেন, তাহলে সংবাদপত্রের প্রণোদনা দিতে আপনাদের অসুবিধা কোথায়? আসলে প্রণোদনা চায় না, এই জন্য সংবাদপত্র পড়ে যায়, সংবাদপত্র যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। এই বিষয়গুলি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাচ্ছি আমরা। আমি এই প্রসঙ্গে আপনাকে একটু আলোকপাত করতে বলছি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নামে একটা আন্তর্জাতিক সংগঠন গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতি সম্পর্কে প্রতি বছর একটা মূল্যায়ন প্রতিবেদন হাজির করে, এবং সেই মূল্যায়ন প্রতিবেদনের সর্বশেষ যে চিত্র, সেই চিত্রতে পৃথিবীর 180টি দেশের মধ্যে বাংলাদেশের পরিস্থিতিকে তারা বলছে স্বাধীনতার, গণমাধ্যমের স্বাধীনতার বিবেচনায় বাংলাদেশ হচ্ছে 150তম। এবং যে পাকিস্তানের কাছ থেকে স্বায়ত্তশাসন এবং গণতন্ত্র আদায় করতে গিয়ে শেষ পর্যন্ত আমরা বাংলাদেশকে স্বাধীন করতে হলো, সেই পাকিস্তান রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর মতে বাংলাদেশের চেয়ে 11 ধাপ এগিয়ে 139তম অবস্থানে আছে। ভারত আছে 138তম জায়গায়, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, তারা এক্ষেত্রে একদম প্রথম সারিতে আছে গণমাধ্যমের স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে। একদিকে এই হচ্ছে আন্তর্জাতিক নিরপেক্ষ সংগঠনগুলির মূল্যায়ন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে। অপরদিকে বাংলাদেশের বর্তমান তথ্যমন্ত্রী দাবি করছেন যে যুক্তরাজ্যের চাইতেও এই মুহূর্তে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার পরিস্থিতি অনেক ভালো, এবং তার কারণ হিসাবে তিনি এখানে বিভিন্ন ধরনের অনলাইন এবং বিভিন্ন প্রেস মিডিয়া, ব্রডকাস্টিং মিডিয়ার একটা বিশাল তালিকাকেই কেবলমাত্র প্রমাণ হিসেবে হাজির করছেন। ফলে গণমাধ্যমের সংখ্যা দিয়ে কি গণমাধ্যমের স্বাধীনতা নির্ধারিত হয়, নাকি গণমাধ্যমের স্বাধীনতা অন্য কোনো মানদণ্ডে নির্ধারিত হয়? আপনার কাছে জবাব চাই। গণমাধ্যমের স্বাধীনতা কখনোই এই মানদণ্ডে নির্ণীত হয় না যে দেশে কত বেশি সংখ্যক পত্রিকা আছে, টেলিভিশন আছে, নির্ভর করে। সত্যিকার অর্থে গণমাধ্যম নির্ভয়ে প্রকাশ করতে পারে কিনা, সাংবাদিকরা বিনা নিপীড়নে তাদের প্রতিবেদন ছাপাতে পারে কিনা, এবং সংবাদপত্র মালিক বা সম্পাদক এবং সাংবাদিকেরা যে কোনো ধরনের হুমকি ছাড়াই কাজ করতে পারে, ওটাকে আমরা বলি সংবাদপত্রের স্বাধীনতা। বাংলাদেশ যে 158তম বা 150তম বললে, সেটা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, একই সঙ্গে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, এমনকি আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক রিপোর্ট দেখেন, সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং সরকারের বিবেচনায় বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা একদম নিম্নতম পর্যায়ে। এবং এটা আমাদের ইউরোপিয়ান অনেক প্রতিষ্ঠানও কিন্তু এই ধরনের মন্তব্য করেছে। কিন্তু সরকার বারবার এটাকে পাশ কাটিয়ে যেতে চায় এবং বলে যে এইসব প্রতিবেদন মিথ্যার উপর প্রতিষ্ঠিত। কিন্তু সরকার প্রমাণ করতে পারেনি যে সংবাদপত্রের স্বাধীনতা কিভাবে আছে বাংলাদেশে তাদের দাবিতে। এটা যদি তারা প্রমাণ করে দেখাতে, আমরা প্রমাণ করে দেখাতে পারি। আমাদের কাছে যত ধরনের সেন্সরশিপের নির্দেশ এসছে, আমরা সেগুলো লিপিবদ্ধ করে রেখেছি, এবং বিরোধী দলের খবর প্রকাশে বা সত্য খবর প্রকাশে যে কি ধরনের বাধা কখন কোত্থেকে এসছে, সেগুলো আমাদের কাছে দলিল আছে। এবং
প্রধানমন্ত্রী কোন সরকার প্রধান যখন একটা সংবাদ সম্মেলনে বলেন অমুক টিভি এর লাইসেন্স আমি দিয়েছি এবং তারা এই ধরনের প্রচার করে, আমি তো বিশ্বের আর কোন দেশের সরকার প্রধানের মুখে সংবাদপত্রের বিষয়ে এই ধরনের কটু মন্তব্য শুনিনি। এবং তিনি এটাও বলেন যে অমুক পত্রিকা আমার বাড়িতে ঢুকতে দেই না। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ এই দাঁড়ায় যে অমুক পত্রিকাকে আমি পড়ি না, আমি পছন্দ করি না, তোমরাও পছন্দ করো। এই মেসেজগুলো তো আর কোন সরকার প্রধান দেন। এবং কোন কোন পত্রিকায় বেসরকারি বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন বন্টনে তো বৈষম্য আছে। বেসরকারি কোম্পানিগুলো যাতে অমুক অমুক পত্রিকায় বিজ্ঞাপন না দেয় সেই জন্য তাদের সময় দেওয়া। অর্থাৎ আন্তর্জাতিকভাবে এটা সুপ্রতিষ্ঠিত বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নেই, এবং যেসব দেশ বাংলাদেশ থেকেও অনুন্নত সেই সব দেশের সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু আছে। যেমন নেপালের কথা আপনি বলবেন, নেপালে সাংবাদিকরা এবং রাজনীতিবিদরা তাদের সংবাদপত্রকে একটি ন্যাশনাল প্রেস হিসাবে তারা এস্টাবলিশ করেছে, যে জাতীয় স্বার্থে এই পত্রিকাগুলো ঐক্যবদ্ধ থাকে। এটা কিন্তু নেপালের পলিটিশিয়ান এবং সাংবাদিকরা করেছে। ভারতে আবার এই জাতীয় স্বার্থের পক্ষে সংবাদপত্রে আনতে তারা আবার কিছু সেন্সরশিপ এবং কিছু আইন কানুন প্রয়োগ করে, কিন্তু নেপালে আইন কানুন প্রয়োগ নেই, স্বতঃস্ফূর্ত ভাবে তারা তৈরি করেছে। তা আমাদের সংবাদপত্রকে কখনো ন্যাশনাল প্রেস হিসাবে ডেভেলপ করা হয়নি, স্বনির্ভর প্রেস হিসাবে ডেভেলপ করা হয়। এবং এই কারণে যে দেখা যাচ্ছে যে আমাদের স্বার্থের চাইতেও ভারতের একটি ঘটনার যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, যে লিখছে যে সীমান্তে গুলি হয়েছে, চোরাচালানি নিহত হয়েছে বিএসএফ এর গুলিতে, এই চোরাচালানি গরু আনতে গিয়ে নিহত হয়েছে। অথবা আমার দেশের নাগরিকের পক্ষে আমরা সত্য অনুসন্ধান না করে আমরা বিএসএফ এর পক্ষ অবলম্বন করি, এটা কিন্তু ন্যাশনাল প্রেস হিসাবে, ন্যাশনাল প্রেস হতো তাহলে কিন্তু করছে না, এটা নেপালের প্রেসও করবে না এবং ইন্ডিয়ান প্রেস করবে না, কিন্তু আমরা সেটা করি। এবং বাংলাদেশের সংবিধানে এবং ভারতের সংবিধানে, শুধু এই দুটি দেশের সংবিধানে একটা অদ্ভুত কথা আছে যে সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হলো নিশ্চয়তা, কিন্তু কয়েকটি শর্তের বিনিময়ে। একটি শর্ত হচ্ছে বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব। বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের ব্যাপারে আমরা সাংবাদিকরা ওপিনিয়ন লিখতে পারবো না, সমালোচনা, কারণ সরকার যদি মনে করে অমুকের বিরুদ্ধে, অমুক রাষ্ট্রের বিরুদ্ধে লেখার কারণে এটা ক্ষতি হয়েছে সম্পর্ক, তাহলে সেই সংবাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এটা 1972 সালে যখন ভারতের সঙ্গে মৈত্রী চুক্তি করা হলো, এই সুবাদে কিন্তু এটা করা হয়েছে যাতে ভারতের সমালোচনা করে কোনো কিছু না লেখা হয় সংবাদপত্রে। এবং আপনি জানেন যে 1983 সালে আতাউর রহমান খান, প্রবীণ রাজনীতিবিদ, তার নেতৃত্বে বাংলাদেশে একটা প্রেস কমিশন, প্রেস কমিশনের সমস্ত বাঘা বাঘা সম্পাদকের মেম্বার ছিল, আহমদুল কবির, আহমেদ হুমায়ুন, তোয়াব খান, এনায়েতুল্লাহ খান, কে বাদ ছিল। এবং প্রেস কমিশনের রিপোর্টে বলা হয়েছে পৃথিবীর অন্য কোন দেশের সংবিধানে এই বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের বিষয়টি সংবাদপত্রের স্বাধীনতার শর্ত হিসাবে উল্লেখ করা হয়নি, শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে এটা করা হয়েছে। অথচ বাংলাদেশে এই বিধান থাকলেও আপনি দেখেন বাংলাদেশের সাংবাদিকরা তারপরেও সরকারের মতিগতি, কোন রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক ভালো মন্দ সেগুলো বিবেচনা করে দেখার চেষ্টা করে। কিন্তু ভারতে দেখেন, ভারতের পত্রিকা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে খয়রাতি রাষ্ট্র বলতেও তারা দ্বিধা করে না, যখন তখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিয়ে কুমন্তব্য করে যাচ্ছে। ওই ভারত সরকার তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আসলে আমাদের সংবাদপত্রের স্বাধীনতাকে এমন ভাবে আটকে রাখা হয়েছে সাংবিধানিক ভাবে, আইনগত ভাবে এবং মানসিক ভাবে, যে এখানে সত্যের চর্চা করাটাই খুব মুশকিল। কিন্তু বিএনপি রহমান, খালেদা জিয়া, তারা কিন্তু সংবাদপত্রকে এবং স্বাধীনতাকে সবসময় তার চর্চার উপর গুরুত্ব দিয়েছে। এবং জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক কাজ যে ন্যাশনাল প্রেস ক্লাব হবে আগা খানের টাকায়, বিদেশিদের টাকায়, এটা হতে পারে না। তিনি এই জাতীয় প্রেস ক্লাবকে সরকার থেকে অনুদান দিয়ে জাতীয় প্রেস ক্লাবকে দিয়েছেন এবং এই জায়গা দিয়েছেন। এবং পরবর্তীকালে যে শুনেছেন 2001 সালে ক্ষমতা আসার পর প্রেস ক্লাবের পুরো 3 একর জায়গাটা সরকারের পক্ষ থেকে উপহার দিয়েছেন। এবং এগুলো অনেক পদক্ষেপ আছে, তিনি প্রেস ইনস্টিটিউট করে দিয়েছেন জিয়াউর রহমান সাহেব, অনেক রকমের পদক্ষেপ নিয়েছেন। এগুলোতে বোঝা যায় যে সংবাদপত্র এবং সাংবাদিকদেরকে সত্যিকার অর্থে জাতির একটি জাতীয় অভিযাত্রার অংশ হিসাবে গণ্য করে তাদেরকে ডেভেলপ করতে তারা চায়। কিন্তু আওয়ামী লীগের দৃষ্টান্ত হচ্ছে বিপরীত। তারা
মিডিয়াকে অবদমন করে কণ্ঠ চিপে ধরে তারা শাসন করতে চালিয়ে এই হচ্ছে বড়। ধন্যবাদ 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 ধন্যবাদ। আপনার এই পর্যন্ত আলোচনাতে আমরা যেটা সম্মানিত দর্শক শ্রোতারাও নিশ্চয়ই এভাবে বুঝতে পেরেছেন যে রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনা করে যে সরকার, সংবাদ মাধ্যমের নিবন্ধন দেওয়ার ক্ষমতা আছে সেই সরকারের হাতে, রাষ্ট্রের হাতে। এক। দুই হলো সংবাদ মাধ্যম পরিচালনা করার ক্ষেত্রে তাকে তদারকি করা এবং তার উপরে এক ধরনের রেগুলেশন চালানোর মতো একটা আইন এই মুহূর্তে দেশে বিরাজ করছে, যার মাধ্যমে প্রয়োজনে সাংবাদিকদেরকে আইনে আশ্রয় আনার একটা আইন এবং বিধান আছে। দুই। তিন হলো যে বিজ্ঞাপন দেওয়ার ক্ষমতা এবং সেই বিজ্ঞাপনের টাকা ছাড় করা না করার ক্ষমতা সরকার হাতে রেখেছে এবং তা সে এখনো দেয়নি। এবং চার হলো যে নিয়মতান্ত্রিক সংস্থার বাইরেও দেখা গিয়েছে যে বিভিন্ন সংবাদ প্রকাশের কারণে অদৃশ্যমান এবং রহস্যজনক বিভিন্ন ব্যক্তি বা বাহিনীর কাছেও নিগৃহীত হতে হয়েছে, গুম হতে হয়েছে, এমন দৃষ্টান্ত আমরা পেয়েছি। সর্বশেষ পাক্ষিক পত্রিকার কাজলের কথা আমরা দেখেছি, এমনকি গণমাধ্যম দিবসেই তাকে হাজির করা হয়েছে রহস্যজনক ভাবে। এবং সর্বশেষ যেটি হচ্ছে যে যাদেরকে গণমাধ্যমের মালিকানা দেওয়া হচ্ছে সেই সমস্ত বড় বড় কর্পোরেট হাউসগুলি ঋণ খেলাপি অথবা অন্যান্য সমস্ত সরকারি পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে সরকার এবং সরকারি দলের বিভিন্ন নেতার এক ধরনের ব্যবসায়িক স্বার্থের অংশীদার হওয়ার কারণে সেই সমস্ত মালিকদেরকে দিয়েই আবার সংবাদ মাধ্যম, সংবাদকর্মী এবং তার নীতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং সবটা মিলিয়েই সরকার একটা পারসেপশন ম্যানেজমেন্টের নতুন ব্যবস্থা তৈরি করেছে এ ধরনের একটা সিন্ডিকালাইজেশনের মাধ্যমে। এর বিপরীতে সংবাদকর্মী, সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত সকল বিবেকবান ব্যক্তিরা আপনারা কেন ঐক্যবদ্ধ হতে পারছেন? দেখুন, ঐক্যবদ্ধ হবার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, এক নম্বর হচ্ছে আমাদের যারা আছেন তারা নির্যাতনের ভয়ে, যেমন অনেক সাংবাদিক দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, যেমন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, আপনি টিভির সাংবাদিক সাহেব আলম সহ অনেক সাংবাদিকের নাম করতে পারি। তারা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিকে গ্রেফতার করতে হবে এবং সুষ্ঠু বিচার করতে হবে, এই দাবিতে যখন সাংবাদিক সমাজ একটা আন্দোলনের গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে এখন আমরা সংবাদের ধর্মঘটের দিকে যাব, সেই মুহূর্তে আওয়ামী লীগ সাংবাদিকদের নেতারা হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে গেলেন এবং বলবেন যে আমরা আন্দোলন থাকবো। কিন্তু আমি মনে করি বাংলাদেশের এখন যে বর্তমান বাস্তবতা, সেখানে জাতীয়তাবাদী, বাংলাদেশি জাতীয়তাবাদী সেই সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, চাকরিচ্যুত হচ্ছেন, অনেকে মারা যাচ্ছেন, বেকারত্বের চরম দুর্দশায় ভুগছেন। কিন্তু আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক ও মিডিয়ার মধ্যে কিন্তু এখন ভয় ঢুকতে গেছে। তারাও যেভাবে নির্যাতিত হচ্ছেন এবং অনাহারের দিকে এগিয়ে যাচ্ছে, সংকটের দিকে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে সেদিন মধ্যে খুব বেশি দেরি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে এই মিডিয়ার ধ্বংসের বা পতনের ঠেকানোর জন্য আমরা আবার এক পারি, এরকম একটা সম্ভাবনা আছে। এবং শুধু মিডিয়ার দিয়ে হবে, আপনি সমাজের যে বুদ্ধিজীবী সমাজ আছে, বুদ্ধিজীবী সমাজেরকেও কিন্তু আজকে এগিয়ে আসতে হবে। যেমন আজকে অনেক কবি সরকারি চাকরি হারিয়েছেন। কবি আবু করিম একটা কবিতা লিখেছেন একজন সেক্রেটারি, এই কারণে তার চাকরি চলে গেছে। আপনি হুমায়ুন আহমেদ, মরহুম হুমায়ুন আহমেদের একটা দেয়াল উপন্যাসকে সংশোধন করার জন্য হাইকোর্টের নির্দেশ দেওয়া হচ্ছে। নানা ধরনের বাধা এই মুক্ত চিন্তার ক্ষেত্রে আছে। সবাইকে আমি মনে করি যে একটি ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যে আসা উচিত, এবং এই মুহূর্তে একটা জনগণের সংঘবদ্ধ জাগরণ ঘটবে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। আমার মনে হয় যে দলমত নির্বিশেষে সকল বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, সাহিত্যিক সবাই একজোট হয়ে জনগণের সেই জাগরণের মধ্যে অংশ নিবে। এই ঐক্যের সম্ভাবনাকে আমি সুদূর পরাহত বলে মনে করি। আপনাকে বিদায় নেওয়ার আগে এই করোনাকালীন সময়ে যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন, ডাক্তার, নার্স এবং অন্যান্য সকল যোদ্ধাদের পাশে সংবাদ মাধ্যম কর্মীদেরকেও দেশবাসী এবং পৃথিবীর সকল বিবেকবান মানুষ করোনা যুদ্ধে ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবেই মনে করে। এবং ইতিমধ্যেই যে সকল সাংবাদিক বন্ধুরা
এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা করোনা আক্রান্ত হয়েছেন। আমি সম্মানিত দর্শক শ্রোতার পক্ষ থেকে তাদের প্রত্যেকের প্রতি সহানুভূতি জানাই। যারা করোনায় আক্রান্ত হয়ে আমাদের মাঝ থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সম্মানিত দর্শক শ্রোতাদের পক্ষ থেকে শোক জ্ঞাপন করছি। এবং করোনা সংক্রান্ত সংবাদ প্রকাশকে ঘিরেও সরকার বিভিন্ন ধরনের পরিপত্র জারি করেছে। সর্বশেষ গত 7ই মেতে একটা পরিপত্র জারি করেছে। ফলে করোনা সংক্রান্ত পরিস্থিতিতেও যখন তথ্য বিনিময়, শুধুমাত্র এই প্রসঙ্গ তথ্য বিনিময়ে অবাধ প্রবাহটা যে মুহূর্তে একটি মানবিক দায়িত্ব, সেই মুহূর্তেও কিন্তু রাষ্ট্র এখানেও একটা কর্তৃত্ব প্রয়োগ করার চেষ্টা করছে। অথচ দৃশ্যমান ভাবে দেশে একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, পার্লামেন্ট, সংবিধান সবকিছুই কিন্তু বহাল। রাজনীতির অন্তর্বস্তুতে এই যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতা মোকাবেলার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ কোনো ভূমিকা তারা পালন করতে পারবেন বলে কি আপনার মনে হয়? দেখুন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটা বড় তত্ত্ব হচ্ছে যে জাতীয় সংকটের সময় তথ্য প্রবাহের উপর নিয়ন্ত্রণ জাতীয় সংকটকে আরো ঘনীভূত করে। এবং বাংলাদেশে 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষ হওয়ার বড় একটি কারণ হিসেবে তিনি বলেছিলেন যে সংবাদকে নিয়ন্ত্রণ করার কারণে জনগণ সত্যটা জানতে পারেনি। জনগণ যদি সত্য জানতে পারতো তাহলে জনগণই কিন্তু মোকাবেলায় এগিয়ে আসে। আওয়ামী লীগ সেদিন তথ্য প্রবাহকে নিয়ন্ত্রণ করেছে। এখন করোনার সময় দেখা যাচ্ছে যে তথ্য প্রবাহকে চরমভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এখানে স্বাধীন সাংবাদিকতা করার সুযোগ, কতজন মারা যাচ্ছে এটা এখন কেউ বিশ্বাস করছে না। বস্তুত অনেকেই মনে করেন বেশি মারা যাচ্ছে। আপনি আন্তর্জাতিক ভাবে বলা হচ্ছে যে বাংলাদেশে মৃত্যুর হার এবং শনাক্তের হার অনেক বেশি, কিন্তু সরকার এটা নিয়ন্ত্রণ করছে এবং সাংবাদিকতার ক্ষেত্রে আমরা দেখছি নিয়ন্ত্রণ আছে। এবং দেশে যখন একটা অর্থনৈতিক মন্দা ঘনীভূত হচ্ছে এবং করোনার পাশাপাশি অর্থনৈতিক মন্দাও আমাদের জাতীয় জীবনে একটা বড়, এবং আমি মনে করি যে এটার এই সংকটের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আজকে কিন্তু সাংবাদিক বা সংবাদপত্র সমাজের সর্বশ্রেণীর মানুষের কিন্তু একটা ঐক্যবদ্ধ উদ্যোগ থাকা প্রয়োজন। এবং ইতিমধ্যে কেউ কেউ এটাও বলা শুরু করেছেন যে ফ্যাসিবাদী বা দুঃশাসনে, দুর্নীতির দুর্গন্ধ গায়ে মেখে যে সরকার বসে থাকে এবং যে সরকারের নির্দেশ জনগণ মানে না, যে মধ্যরাতের ভোট চুরি করে ক্ষমতায় বসেছে তার নির্দেশ কেন মানবো, সেই সরকার যতদিন থাকবে ততদিন কিন্তু করোনা পরিস্থিতি আরো তীব্রতর থাকবে। এবং এই সরকার যে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার দায়িত্ব স্বীকার করে সরকার বিদায় না নিলে করোনা এবং অর্থনৈতিক যে মন্দা ধেয়ে আসছে, সেই অর্থনৈতিক মন্দা করোনাকে আমরা মোকাবেলা করতে পারবো কিনা সেটা সন্দেহ আছে। এই জন্য জনগণের মধ্যে কিন্তু এই অনুভূতি এখন প্রবল হতে শুরু করেছে যে আমরা পরিবর্তন যদি চাই, আমরা যদি অর্থনৈতিক মন্দা থেকে ঘুরে দাঁড়াতে চাই, তাহলে তো দুর্নীতিবাজ এবং জনগণের অর্থ চুরি করার যে লোকজনকে নিয়ে সরকার, সেই সব সরকার থাকলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আজকের মেসেজ আপনি যেটা বলতে চাচ্ছেন, সংবাদপত্র সমাজের একটা অংশ হিসাবে আমি মনে করি যে তারা নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হবে এবং যখন সমাজ জাগবে তারাও জেগে। ধন্যবাদ। আমি সর্বশেষ প্রশ্নটি আপনার সামনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থার বিপরীতে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রকে স্বাধীন করে, উন্মুক্ত করে সংবাদপত্রের স্বাধীনতার ব্যবস্থা করেছিলেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেস ক্লাবকে তিনি মজবুত করেছিলেন এবং সেই ধারাবাহিকতাতে পরবর্তীকালে এখনো পর্যন্ত বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং সংবাদপত্রের বহুবিধ উপস্থিতির ধারাবাহিকতাটা বজায় আছে। এবং একইভাবে পরবর্তীকালে বিএনপির সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুইবার সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে এবং বিরোধী দলে থাকা অবস্থায় সর্বশেষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছেন। সেখানেও গণমাধ্যমের এই স্বাধীনতার কথা উনি দৃপ্তভাবে ঘোষণা করেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমান বিএনপিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, আপনি এই দলের সহসভাপতি। বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসলে গণমাধ্যমের এই স্বাধীনতাকে কিভাবে নিশ্চিত করতে পারে, বিশেষ করে আপনার প্রেস মিডিয়া থেকে ব্রডকাস্টিং মিডিয়া, পরবর্তীকালে অনলাইন মিডিয়ার মতো নিউ মিডিয়া এবং এখন সোশ্যাল মিডিয়ার মতো অল্টারনেটিভ মিডিয়ার এই যে খুব দ্রুত সম্প্রসারমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বিএনপির গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কোন পরিকল্পনা আপনি দলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতাকে যদি বলতে পারেন, আমি সেই আহ্বান রাখছি আপনাকে। দেখুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনি ভাবে মনে করেছিলেন যে বহুদলীয় গণতন্ত্রকে সার্থক করতে হলে সংবাদপত্রের স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা অবশ্যই লাগবে, তেমনি ভাবে দেশনেত্রী এবং খালেদা জিয়া যখন 1991 সালে ক্ষমতায় আসার পর তিনি দেশকে প্রকৃত সংসদীয় ব্যবস্থার দিকে রূপান্তরিত করলেন, সংসদীয় গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠিত করেন। একই সঙ্গে তিনি মনে করেছিলেন যে সংবাদ প্রকাশ এবং সংবাদের প্রকাশকে অবারিত করে দেওয়া, এবং তিনি তাই করেছেন। এবং সংবাদের ক্ষেত্রে তার এবং আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানের পরিকল্পনা রয়েছে আমি যতটুকু তাদের কাছ থেকে জানি, এবং বিএনপির যেসব দলিল প্রকাশ হয়েছে, যেমন যে 7 দফা দাবি একবার করা হয়েছিল 2 বছর বা 3 বছর আগে, এবং একই সঙ্গে একটি রূপরেখাও প্রকাশ করা হয়েছিল, তাতে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে সকল সাংবাদিক নির্যাতনের বিচার করা হবে, সকল সাংবাদিক হত্যার বিচার করা হবে, বিশেষ করে সাগরদিঘির সহ, এবং সংবাদপত্রের তথা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত। আমি বিশ্বাস করি আগামীতে জনগণের অভিপ্রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল দায়িত্ব নেবে এবং শহীদ জিয়াউর রহমানের দৃষ্টান্তের অনুসরণ এবং অতীতের বিএনপি সরকারগুলোর দৃষ্টান্তের অনুসরণ করে সামনের দিকে মিডিয়ার জন্য যে নতুন নতুন চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলোকে মোকাবিলার জন্য কালো আইন তুলে নেওয়ার পাশাপাশি সংবাদপত্র এবং সাংবাদিকতার বিকাশের ক্ষেত্রে বিএনপির যথাযথ পদক্ষেপ। আর আমরা আশা করি এই পদক্ষেপটা এই জন্যই আমাদের জন্য জরুরি যে আমরা যদি বিকাশ করি, মনে করি যে জাতির উন্নয়ন দরকার, প্রবৃদ্ধির মানে সংখ্যার মধ্য দিয়ে যদি আমরা নিজেদেরকে আটকে রাখতে চাই বর্তমান আসলে বাস্তব অর্থে কতখানি উন্নয়ন হয়েছে। এক ধরনের উন্নয়নবিদরা বলেন যে প্রবৃদ্ধির বৃদ্ধিটাই বড় কথা নয়, একটি দেশে কত ওজনের শিশু জন্ম নেয় এটি হচ্ছে প্রকৃত উন্নয়নের। যত বেশি ওজনের স্বাস্থ্যবান শিশু জন্ম নেবে ততই ধরে নিতে হবে সেই শিশুর মায়ের স্বাস্থ্য ভালো, সেই শিশুর পিতার স্বাস্থ্য ভালো, সেই দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ভালো। আমরা যদি এমন একটা বিষয় কামনা করি এবং আমাদের যেই স্বাধীনতার ঘোষণার সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং আমি মনে করি যে জনগণের মৌলিক এবং মানবাধিকার সবগুলো একসঙ্গে গাঁথা। এবং বিএনপি যেহেতু এই কুশাসনের ফ্যাসিবাদের এমন নির্মম শিকার হয়েছে এবং সেই নির্মম ফ্যাসিবাদ থেকে বেরিয়ে আসার পর বিএনপি নিশ্চয়ই এই প্রতিকার বিধান করবে, এটা তো সবাই। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ আপনার আলোচনার সমস্ত সারবস্তু সঙ্গে সুর মিলিয়ে সম্মানিত দর্শক শ্রোতার পক্ষ থেকে এবং আমাদের এই অনুষ্ঠান প্রাসঙ্গিক সংলাপের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে কর্মরত সকল সাংবাদিক, সম্পাদক এবং সংবাদ কর্মীরা সকলেই যেহেতু করোনাকালীন এই যুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা, ফলে তাদের জন্য সরকার প্রণোদনা প্যাকেজের কথা চিন্তা করতে পারে বলে আমাদের জোর দাবি থাকবে। অন্তত তাদের যে ন্যায্য পাওনা, সংবাদপত্র হাউসের বিজ্ঞাপনের যে পাওনা টাকা, সেটি জরুরি ভিত্তিতে সরকার যদি ছাড় করে তাহলে সেটাও সরাসরি সংবাদ কর্মীরা এই জরুরি মুহূর্তে লাভ পেতে পারে। এই দুটো বিষয়ে সম্মানিত দর্শক শ্রোতার পক্ষ থেকে সরকারকে জরুরিভাবে বিবেচনার আহ্বান রাখছে প্রাসঙ্গিক সংলাপের পক্ষ থেকে। এবং করোনা সংক্রান্ত যাবতীয় সকল সংবাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বিধিনিষেধ যা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করা উচিত, কারণ জরুরি সময়ের সকল ধরনের প্রবাহিত তথ্যই এক ধরনের ঔষধ হিসাবে সবাই ব্যবহার করতে পারে, কাজে লাগাতে পারে। এবং সর্বোপরি যে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে
প্রচলিত আইন অনুযায়ী তার মধ্যে যদি ব্যবস্থা নেওয়ার বিষয় থাকেও, কিন্তু আইন বহির্ভূত ভাবে যে গুম করার যে সংস্কৃতি শুরু হয়েছে, সেটির ক্ষেত্রে রাষ্ট্রের একটা জরুরি মানবিক হস্তক্ষেপ এবং একটা ভূমিকা আশা রেখে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, ভবিষ্যতের অনুষ্ঠানে ডাকার আশা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সম্মানিত দর্শক শ্রোতাদের সকলকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার জন্য। করোনাকালীন পরিস্থিতিতে আবারও স্মরণ করিয়ে দিই, আপনাদের প্রত্যেকের সচেতনতা, সতর্কতা, স্বাস্থ্যবিধি মেনে চলার উপরেই এই যুদ্ধের বিজয় নির্ভর করে। ধন্যবাদ সবাই।